আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? সবাইকে ঠিকমতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দাও। আমরা আজকে সংকরণের মূল ক্লাস শুরু করব। গতদিন আমরা যে ক্লাস নিয়েছিলাম সেটা ছিল সংকরণ পড়ার পূর্বের যে ক্লাসটি, সিগমা বন্ধন এবং পাই বন্ধন, যেইটা মূলত সংকরণের কনসেপ্ট বিল্ড করতে হেল্প করে। এই টপিক নিয়ে ক্লাস নিয়েছি। যদি সব কিছু ঠিক থাকে আমরা আজকে সংকরণের ডিটেল ক্লাসে চলে যেতে চাই। সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও ঠিক মতো শুনতেও দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওকে, সব কিছু ঠিক আছে, একটু কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। ওকে, আমরা কথা না বাড়িয়ে এখন ক্লাস শুরু করতে চাই। প্রথমে বলো, তোমরা একটু কমেন্ট করে জানাও, সংকরণ কি ডিরেক্ট উত্তরে যেতে চাও নাকি একটু কনসেপ্ট বিল্ড করতে চাও? কোনটা বলো? ডিরেক্ট কি আসলে কনসেপ্ট। কনসেপ্ট? আচ্ছা, আমরা কনসেপ্ট নিয়েও কাজ করি, তারপর ডিরেক্ট উত্তরেও যাব। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করি ভালো করে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সংকরণ জিনিসটা কি, সংকরণ কেন হয়, সংকরণ কোন পরমাণুর হয়। অর্থাৎ আমরা এখানে সংকরণের কনসেপ্ট ক্লিয়ার করতে হলে আমাদেরকে প্রথম যে দুইটা কোশ্চেন দেওয়া আছে এখানে, এই দুইটা কোশ্চেন থেকে পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যাবে না, এটা পরীক্ষাতে কখনো আসবে না। কিন্তু সংকরণ যদি ভালো করে বুঝতে চাই, সংকরণের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, তাহলে সংকরণ কেন হয় এবং কোন পরমাণুর সংকরণ হয় এটা আমাদেরকে ভাবতে হবে। তো আমরা প্রিভিয়াস একটা কথা মনে রাখি, আমরা নিশ্চয়ই সবাই 9-10 থেকে পড়ি রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি, এবং আমরা সবাই জানি রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। অর্থাৎ কোনো মৌল রাসায়নিক বন্ধন গঠন করতে চাই কিসের জন্য? স্থিতিশীলতা অর্জনের জন্য, রাইট? তো আমরা এই কথাটা কখনোই ভুলবো না। যখন বন্ধন পড়ব তখন আমরা কখনোই রাসায়নিক বন্ধন কেন গঠন হয় এই কথাটা যাতে আমাদের মাথা থেকে কখনো না যায়, আমরা মনে রাখবো ঠিক 9-10-এর এই কথাটি, যেটা ইন্টারমিডিয়েটে আবারও পড়ানো হয়, যে রাসায়নিক বন্ধন গঠন করে কোনো পরমাণু কিসের জন্য? স্থিতিশীলতা অর্জনের জন্য। ওকে, আচ্ছা, এখন রাসায়নিক বন্ধন গঠনের জন্য আমাদের কি করা দরকার? অনেক সময় অরবিটালের সংকরণ করা দরকার, কারণ ডিরেক্ট অরবিটাল দিয়ে বন্ধন গঠন করলে আমরা বন্ধন যে উদ্দেশ্যে গঠন করি এই উদ্দেশ্যটা সফল হয় না। চলো আমরা একটা বাস্তবিক উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট কথা হচ্ছে, আমরা নিশ্চয়ই সবাই কমেন্ট করবে আমাকে, মিথেন এই যৌগটি নিশ্চয়ই সবাই আমরা চিনি। এই মিথেন যৌগের যে গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, অর্থাৎ কার্বনের 4টি বন্ড কার সাথে? হাইড্রোজেনের সাথে, এই সিএইচ বন্ড। এখন কে বলতে পারে এইখানে যতগুলো বন্ড আছে, সিএইচ বন্ড আছে, কোন বন্ধনের শক্তি বেশি? নাকি সব বন্ধনের শক্তি, প্রত্যেকটা সিএইচ বন্ডের শক্তি কি একই, নাকি কোনো বন্ধনের শক্তি বেশি? কে বলতে পারে? দেখো সবাই কমেন্ট করছো যে এখানে, আমি আবার একটু কোশ্চেনটা রিপিট করি, দুঃখিত ইন্টারাপ্টের জন্য। এখানে যতগুলো সিএইচ বন্ড আছে সবগুলো বন্ডের শক্তি সমান। কিন্তু এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি কার্বন নিয়ে কাজ করি তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 1s2, 2s1, 2p, x1, 2p, y1, 2p, z1, রাইট? এই দেখো কার্বনের বাইরের শক্তি স্তরে, কার্বনের বাইরের শক্তি স্তরে মোট কয়টি অরবিটাল আছে? 4টি অরবিটাল আছে। এই 4টি অরবিটালের প্রত্যেকটারতে অযুগল ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা 9-10-এ তোমাদেরকে কেউ বা কোনো টিচার এভাবে পড়াই নাই, বাট অনেকে হয়তো এভাবে বুঝে নিতে পারো। অনেকে ভাবতে পারো, আচ্ছা কার্বনের তো বাইরের শক্তি স্তরে 4টা অরবিটালে অযুগল ইলেকট্রন আছে, তার মানে এখানে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেনের 1s1 এইভাবে যুক্ত হয়েছে। অনেকে এমন ভাবতে পারো। অর্থাৎ তুমি ভাবতে পারো যে কার্বনের 2s অরবিটালের সাথে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল যুক্ত হয়েছে। অনেকে ভাবতে পারো 2px এর সাথে আরেকটা হাইড্রোজেনের 1s যুক্ত হয়েছে। অনেকে ভাবতে পারো 2py এর সাথে আরেকটা 1s এবং 2pz এর সাথে আরেকটা 1s যুক্ত হয়েছে। অনেকে এভাবে ভাবতে পারো, কিন্তু একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখো, যদি বাস্তবে এইভাবে প্রতিটা অরবিটালের সাথে হাইড্রোজেনের একটা করে এস অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করত, বা এর একটা এস এবং এর একটা এস এবং এর পি এবং এর এস দিয়ে যদি ওভারল্যাপ করতো, তাহলে বলো তো এখানে যতগুলো বন্ড দেখতে পাচ্ছ সবগুলো বন্ডের শক্তি কি সমান হতো নাকি ভিন্ন হতো? কমেন্ট করে জানাও। নিশ্চয়ই তোমরা একমত হবে যে এখানে 2s এর সাথে 1s অরবিটালের যখন ওভারল্যাপ হয় তখন যে শক্তি হয় 2px এর সাথে যখন 1s অরবিটালের অধিক্রমণ হবে, তখন এই অধিক্রমণের শক্তি এবং এই অধিক্রমণের শক্তি কখনোই কিন্তু কি হবে না? একই হবে না। তাহলে আমরা তো জানি যে কার্বন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন প্রত্যেকটা সিএইচ বন্ডের শক্তি কিন্তু কি হয়? সমান হয়। আমরা নিশ্চয়ই এটা জানি। আর যদি একই পরমাণু দ্বারা একই প্রান্তীয় পরমাণুর সাথে বন্ড তৈরি করার সময় যদি প্রত্যেকটা বন্ডের শক্তি সমান না হয়,
এই প্রত্যেকটা বন্ডের শক্তি যদি সমান না হয় তাহলে এই কার্বন বন্ধন গঠন করার পর নিজেকে কি স্থিতিশীল মনে করবে? কখনোই কিন্তু করবে না। তা রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য কি বলতো? স্ট্যাবিলিটি অর্জন বা স্থিতিশীলতা অর্জন। তাহলে কার্বন বন্ধন গঠন করার পর তার বন্ধন শক্তি ডিফারেন্ট হওয়ার জন্য যদি নিজেকে স্থিতিশীল মনে না করে তাহলে তার যে রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। তাহলে এখন চিন্তার বিষয়, কি করা যায়? নিশ্চয়ই আমি যে কন্টেন্টটা বোঝানোর চেষ্টা করেছি এটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমি আবার রিপিট করব। সবাই কি ক্লিয়ার আমি কি বোঝানোর চেষ্টা করছি? সবাই কি ক্লিয়ার কিনা আমাকে জানাও। আচ্ছা, ওকে, ক্লিয়ার। দেখো আমি যেটা বলার চেষ্টা করছি, আমি আবার একটু খুবই লাইটলি রিপিট করছি যে দেখো আমরা আমাদের সবার অত্যন্ত পরিচিত একটা যৌগ মিথেন, যেখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং কার্বন পরমাণুটি অপর 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং আমরা দেখলাম যে কার্বন পরমাণু তার বাইরের শক্তি স্তরে 4টি অরবিটাল। আমরা যখন তোমাদেরকে 9-10-এ পড়াই তখন বলি দেখো কার্বনের বাইরের শক্তি স্তরে 4টি অযুগল ইলেকট্রন, আর দ্যাটস ওয়াই 4টা হাইড্রোজেনের সাথে সে বন্ড গঠন করে মানে বন্ধন তৈরি করবে, ওকে, দিয়ে মিথেন তৈরি করবে। কিন্তু আমরা কখনো বলি না 9-10 লেভেলে যে এই 4টা অরবিটাল 4টা হাইড্রোজেনের সাথে কিভাবে যুক্ত হবে। তো অনেকেই হয়তো বা ব্যাপারটা ক্লিয়ারলি চিন্তা করো না, অনেকে হয়তো বা চিন্তা করো বুঝতে পারো না। তোমরা হয়তো বা কেউ কেউ ভেবে থাকতে পারো যে এই 2s অরবিটালের সাথে এই অরবিটালটা ওভারল্যাপ করবে, 2p এর সাথে এই s অরবিটাল ওভারল্যাপ করবে, এই 2p y এর সাথে এটা ওভারল্যাপ করবে, এই 2p z এর সাথে এটা ওভারল্যাপ করবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এরা যে এদের সাথে ওভারল্যাপ করবে, যখন একই পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল যখন এস অরবিটালের সাথে ওভারল্যাপ করবে, তখন এদের সাথে এস অরবিটাল যতগুলো ওভারল্যাপ করছে বা বন্ধনে অংশগ্রহণ করার জন্য ওভারল্যাপ করছে, সবার দ্বারা গঠিত বন্ধনের শক্তি কিন্তু কি হবে না, সমান হবে না। কিন্তু কার্বন যখন দেখবে আমার বহিস্থ শক্তি স্তরের সবগুলো অরবিটাল ব্যবহার করে আমি অপর একই পরমাণু হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করলাম, বন্ড গঠন করতে গিয়ে কি হলো, বন্ধন শক্তির মান কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। তাহলে কার্বন কি কখনো নিজেকে স্থিতিশীল মনে করবে নাকি অস্থিতিশীল মনে করবে? অস্থিতিশীল মনে করবে। তাহলে এখন কি করা উচিত, আমরা এখন এই প্রসঙ্গে আলোচনা করব। ওকে, জাস্ট একটা গল্প শুনো। গল্পটা এরকম, ধরে নাও একজন বাবার 4টা সন্তান। তো বাবা অনেক ওয়েলদি, মানে অনেক সম্পদশালী। তো বাবা চিন্তা করেছে এরকম যে আমার অবর্তমানে আমি যখন থাকবো না তখন আমার এই সম্পদের কারণে আমাদের সন্তানরা কিন্তু পরস্পরের সাথে গ্যাঞ্জাম করতে পারে, অর্থাৎ মনোমালিন্য হইতে পারে। তাহলে আমি থাকা অবস্থাতেই আমাদের 4টা সন্তানের জন্য 4টা খুব চমৎকার বাড়ি বানাবো। বাড়ি বানিয়ে আমি আমার সন্তানদেরকে দিয়ে যাব যাতে আমার অবর্তমানে তারা কোনো ধরনের ভেজাল না করে, এবং বাকি অ্যাসেটগুলো ভাগ করার নির্দেশনা দিয়ে যাব। তো এখন বাবা কি করলো, 4টা ছেলের জন্য 4টা বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল। এখন তুমি বলো তো বাবা কেন 4টা সন্তানের জন্য 4টা বাড়ি বানাবে? যাতে তারা বর্তমানে তার সন্তানরা কি থাকে, ভালো থাকে, এবং তারা যাতে কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়। তো এমত অবস্থায় যদি 4টা বাড়ি বানাতে গিয়ে বাবা যদি এরকম কিছু করে ফেলে ভুলবশত, যে কোনো বাড়িটা ভালো, কোনো বাড়িটা ভালো হয় নাই, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা কম সুন্দর, কোনোটাতে কস্ট বেশি হয়েছে, কোনোটাতে কস্ট কম হয়েছে, তাহলে তোমরা সবাই কমেন্ট করো তো ওই বাবা কি তাদের 4টা সন্তানের মধ্যে যে স্থিতিশীলতা বজায় রাখতে চেয়েছিল সেটা কি রাখতে পারবে, নাকি উল্টা 4টা বাড়ি বানানোর জন্য গ্যাঞ্জাম তৈরি হবে? নিশ্চয়ই বাবা কখনোই তার 4টা সন্তানকে স্থিতিশীল রাখতে পারবে না। কেন পারবে না? কারণ তারই 4টা সন্তান, কিন্তু 4টা সন্তানের জন্য যে 4টা বাড়ি বানিয়েছে, এই 4টা বাড়ি একই রকম হয় নাই। তাহলে এখন বাবার কি করা উচিত, একই বিল্ডার্স দিয়ে 4টা বাড়ি এমনভাবে বানাতে হবে যাতে 4টা বাড়ি দেখতে একই রকম মনে হয়। ব্যাপারটা এরকম, তাই না? ওই দিন এক স্টুডেন্ট যেমন বলছিল যে অনেকটা এরকম যে 4টা ডিফারেন্ট গ্লাসে শরবত বানানো হয়েছে, 4টা ডিফারেন্ট গ্লাসে শরবত বানানো হয়েছে। এখন কোনো গ্লাসের শরবত চিনি একটু বেশি হয়েছে, কোনো গ্লাসের শরবতে চিনি একটু কম হয়েছে, কোনোটাতে একটু লেবু বেশি হয়েছে, কোনোটাতে লেবু একটু কম হয়েছে। তো 4টা ডিফারেন্ট গ্লাসে যখন 4টা শরবত বানাবো, তখন 4টা গ্লাসের চিনি, লেবু, পানির পরিমাণ সামান্য কম বেশি হওয়ার জন্য টেস্ট একই রকম না হয়ে কি হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। তাহলে আমরা এখন যদি চাই যে 4টা গ্লাসের শরবতের টেস্ট একই রকম হবে, হয় 4টাই ভালো হবে না 4টাই খারাপ হবে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই 4টা গ্লাসের শরবতকে আমরা একটা পাত্রে ঢালবো। ঢালার পর
একবার নাড়িয়ে আবার 4টা গ্লাসে ডিস্ট্রিবিউট করব। তাহলে কি দাঁড়াবে ফলাফল? কোন গ্লাসের শরবতের টেস্ট কম আর কোন গ্লাসের শরবতের টেস্ট বেশি হবে, নাকি সবার টেস্ট সেম হবে? বলো দেখি কমেন্ট করে সবাই। সবগুলা গ্লাসের শরবতের টেস্ট কিন্তু সেম হবে, এবং যে 4জন ব্যক্তি 4টা গ্লাসের শরবত খাবে তারা কিন্তু একই রকম অনুভূতি প্রকাশ করবে, রাইট? আইদার ভালো আর খারাপ। তো ঠিক তেমনই কার্বনের বাইরের শক্তি স্তরে যখন একাধিক ভিন্ন শক্তির অরবিটাল সে দেখতে পাচ্ছে এবং এদেরকে দ্বারা যদি সরাসরি এস বা পি গুলোকে ব্যবহার করে সে বন্ড তৈরি করতে যায়, তাহলে তার দ্বারা গঠিত বন্ডগুলা সমান শক্তির হবে না, তাই সে নিজেকে অত বেশি স্থিতিশীল মনে করবে না। তাহলে কার্বনের কি উচিত হবে? কার্বনের উচিত হবে এই 4টা গ্লাসের শরবতের মতো করে 4টা অরবিটালকে মিক্সড করে দেয়া। এখন তোমরা বলো তো, 4টা অরবিটালকে মিক্সড করে দিয়ে যদি সে একটা অরবিটাল বানাই, তাহলে কি সমস্যার সমাধান হবে, নাকি 4টাই বানাতে হবে? যদি কার্বন তার বাইরের শক্তি স্তরে 4টা ভিন্ন শক্তির অরবিটালকে একত্রে মিক্সড করে যদি সে একটা অরবিটাল বানাই, তাহলে কি প্রবলেম সলভ হবে? আমরা 4জন মানুষ আছি, 4টা গ্লাসে শরবত বানাইছি, আমরা চাই সবাই একই টেস্ট যাতে পাই। তাহলে আমরা যদি এমন করি 4 গ্লাসের শরবতকে একটা পাত্রে ঢেলে দিই, তাহলে কি আমাদের প্রবলেম সলভ হবে, নাকি একটা পাত্রে ঢালার পর আবার 4 ভাগে ভাগ করতে হবে? আবার 4 ভাগে ভাগ করতে হবে। ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকম। ঠিক তেমনই কার্বনের বাইরের শক্তি স্তরে যে 4টি অরবিটাল রয়েছে তারা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে এই যে একটা এস এবং 3টা পি মিলে sp3 অরবিটাল তৈরি করবে, এবং এই sp3 অরবিটালের সংখ্যা একটা হবে না, কয়টা হবে? 4টা হবে। এরকম 4টা sp3 অরবিটাল তৈরি হবে। এখন ব্যাপারটা এরকম, এই sp3 অরবিটালগুলাকে আমরা বলছি সংকর অরবিটাল, অর্থাৎ sp3 মানে এখানে একটা এস এবং 3টা পি আছে, একটা এস এবং 3টা পি আছে। এইবার যদি এইভাবে বন্ড গঠন হয়, যে ধরা যাক এইটা কার্বন, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু, আর এইটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এইটা একটা sp3, রাইট? এই যে দেখো প্রতিটা sp3, এই প্রতিটা sp3-র সাথে একটা করে হাইড্রোজেনের s অরবিটাল ওভারল্যাপ করেছে। তাহলে দেখো এটাও যে অরবিটাল sp3, এটাও একই অরবিটাল, এটাও একই অরবিটাল, এটাও একই অরবিটাল, তাই না? আর এইখানে প্রত্যেক ক্ষেত্রে একটা করে হাইড্রোজেনের s অরবিটাল আছে। ওকে, আচ্ছা, তাহলে বলো তো এইখানে এভাবে যদি এখন বন্ড তৈরি হয়, কোনো বন্ডের শক্তি কি ডিফারেন্ট হবে, নাকি প্রত্যেকটা বন্ডের শক্তি কম হোক বেশি হোক সমান হবে? কোনটা? কোনো বন্ডের শক্তি কি ডিফারেন্ট হবে, নাকি সব বন্ডের শক্তি সমান হবে? একদম সেম হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কার্বন কেন সংকরণ তৈরি করলো, ব্যাপারটা কি ক্লিয়ার? কেন সংকরণ তৈরি করলো? কারণ যখন সে দেখতেছে তার বাইরের শক্তি স্তরে 4টা অরবিটাল আছে এবং 4টা অরবিটাল এর শক্তি সেম না, ভিন্ন শক্তির 4টা অরবিটাল আছে। এখন যদি সে ভিন্ন ভিন্ন অবস্থাতেই অরবিটালগুলোকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি অপর পরমাণুর সাথে বন্ড গঠন করতে ব্যবহার করে, তাহলে ওই কার্বনের দ্বারা গঠিত সবগুলা বন্ডের শক্তি সমান হবে না, এবং কার্বন এর বন্ধন তৈরির যে মূল উদ্দেশ্য কি অর্জন, স্থিতিশীলতা অর্জন, সে নিজেকে কখনোই স্থিতিশীল মনে করবে না। তখন সে কি করবে? কার্বনের বাইরের শক্তি স্তরের 4টি ভিন্ন শক্তির অরবিটাল, কার্বনের বাইরের শক্তি স্তরের 4টি ভিন্ন শক্তির অরবিটালকে একত্রে মিক্সড করে সমান শক্তির 4টি অরবিটালই তৈরি করবে। অর্থাৎ বলা হয় এখানে সংকরণের মূল কথা হচ্ছে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক অরবিটাল তৈরি করতে হবে। সমশক্তি সম্পন্ন মানে কি? দেখো এখানে 4টা যে নতুন সংকর অরবিটাল তৈরি হলো, এই 4টার প্রত্যেকের শক্তি কি নিশ্চয়ই সেম হবে, কারণ সবগুলোতে একই উপাদান দিয়ে তৈরি, এবং এখানে যেহেতু এই সংকর অরবিটালটা তৈরি হতে 4টা অরবিটাল ব্যবহার হয়েছে, তার মানে sp3ও হবে 4টা। যদি সংকর অরবিটাল তৈরিতে 3টা অরবিটাল ব্যবহার হতো, তখন সংকরণ হতো কি sp2 যখন হতো তখন sp2 উৎপন্ন হইতো কয়টা? 3টা। কেন? কারণ sp2 তৈরিতে 3টা অরবিটাল ব্যবহার হয়েছে, তাই sp2 এর সংখ্যাও হবে 3টা। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো। আমরা কনসেপ্ট নিয়ে কাজ করছি, উত্তরে আমরা যাই নাই, কিছুক্ষণ পরে আমরা প্রশ্ন উত্তরে যাব। তো আমরা তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিতে চাই, মাইক্রোফোন অ্যালাউ করছি, যারা কোশ্চেন করতে চাও করতে পারো। বলো, এখন বলতে পারো তোমরা যে সংকরণ কেন হয়? এটা একটা কনসেপ্ট বেজ কোশ্চেন, পরীক্ষায় আসবে না,
কিন্তু তোমার এটা কনসেপ্ট ক্লিয়ার করবে। বলো কে বলতে চাও সংকরণ কেন হয়? দ্রুত বলো, দ্রুত বলো, মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিছি, বলো। বলতে পারো না কেউ? কথা না বললে তো ক্লাস নেওয়ার এনার্জি হারাবো, হ্যাঁ, উৎসাহ হারাবো। বলো, তাড়াতাড়ি বলো। স্যার লাস্টে যেটা বললেন ওটা আবার বলবেন? হ্যাঁ, লাস্টে মানে কোন বিষয়টা বলো দেখি। স্যার এই যে হাইড্রোজেন চারটা থাকলে যে তিনটা হবে ওরকম। আচ্ছা, হাইড্রোজেন 4টা থাকলে 3টা হবে, না এমন কিছু কি বলেছি? এমন কিছু তো বলি নাই। ও আচ্ছা, আমি বলছি যে sp2, ধরো কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে 3টা অরবিটাল আছে, তাহলে ওর সংকর অরবিটাল কি হবে, sp3 নাকি sp2? sp3-তে কয়টা? 4টা। যদি 3টা থাকতো তাহলে কি হতো, sp2 হইতো। তাহলে sp2 আবার কয়টা উৎপন্ন হতো? 3টাই হতো। আমরা বলছি সংকরণের মূল কথা হচ্ছে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক, অর্থাৎ বাইরের শক্তি স্তরের যে কয়টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ঠিক ততটি সংকর অরবিটাল তৈরি হবে। বাইরের শক্তি স্তরের যে কয়টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ঠিক ততটি সংকর অরবিটাল তৈরি হবে। বলো ক্লিয়ার কিনা? স্যার এখানে তো মানে এই বিক্রিয়াতে কার্বন 4টা sp3 তৈরি করছে, কিন্তু কার্বনের শেষ স্তরে আছেই 3টা p অরবিটাল, আর হাইড্রোজেনের তো কোনো p নাই, তাহলে স্যার 4টা মানে এক্সট্রা pটা করতে পারছে কই 4 মানে এক্সট্রা পি কই? আমরা তো বলছি এই সংকরণ তো হচ্ছে কার্বনের, সংকরণ তো হাইড্রোজেনের হচ্ছে না, তাই না? কার্বনের বাইরে তো 4টা অরবিটালই, একটা এস এবং 3টা পি। দেখো তুমি 2s একটা আর 3টা পি। আমরা তো 4টা পি বলছি না, দুনিয়াতে 4টা পি নাই। পি তো হয়ই 3টা, 4টা কই থেকে বাবা? একটা শক্তি স্তরে পি তো 3টাই হবে, তাই না? আচ্ছা 4টা sp3 তৈরি করছে, স্যার প্রত্যেক 4টা sp3 এর জন্য তাহলে আমাদের 4টা অরবিটাল লাগবে, একটা একটা করে 4টা p লাগবে। ও আচ্ছা, না ব্যাপারটা তুমি যেভাবে চিন্তা করছো এরকম না। আমরা বলার চেষ্টা করছি যে তুমি দেখবা কার্বনের বাইরের শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল? 4টা। কি কি? 2s 2px 2py 2s। হ্যাঁ, তাহলে মোট 4টা অরবিটাল মিলে কি হবে, সংকর অরবিটাল হবে sp3। এখন তুমি ভাবছো যে 4টা মিলে তো একটা হওয়া উচিত sp3, 4টা হবে কিভাবে, তাই না? মানে তুমি তার গঠন আকৃতি সম্পর্কে জানো না, হ্যাঁ। আর তুমি যেভাবে ভাবছো অরবিটাল কোনো সলিড বস্তুর মতো না, অরবিটাল একটা অঞ্চল বা একটা কিছু যেখানে ইলেকট্রন থাকে, এইভাবে। ওকে, তো ব্যাপারটা এরকম যে বাইরের শক্তি স্তরে যতগুলো অরবিটাল থাকবে, বাইরের শক্তি স্তরে যতগুলো অরবিটাল থাকবে সবগুলো অরবিটাল মিলে, ভিন্ন শক্তির অরবিটাল মিলে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক অরবিটাল তৈরি করবে। সমসংখ্যক বলতে যে কয়টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ওই কয়টা অরবিটালই সংকর ওই অরবিটাল তৈরি করবে। যেমন sp3 যখন, তখন মোট 4টা অরবিটাল, রাইট? 4টা অরবিটাল, এই জন্য 4টা sp3 তৈরি হবে। ওকে, যদি sp2 হইতো তখন 3টা অরবিটাল, তখন 3টা sp2 তৈরি হতো। যদি sp3d হইতো তখন 5টা অরবিটাল, তাহলে 5টা sp3d তৈরি হতো। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। কেউ কোনো প্রশ্ন করতে চাও? বলো বলো, কি কোশ্চেন? স্যার CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার মানে তুমি তো, কি কি তোমাকে তো পাকনামি করতে বলি নাই, তুমি তো এটা পড়ে আসছো অলরেডি ক্লাসে, এটা তো দ্বিতীয় ধাপে গিয়ে আলোচনা হবে, তাই না? তুমি তো এই পড়াটা অফলাইনে একবার পড়ছো, পড়ে আবার ক্লাসে আসছো, তো সেটা তো এখনও যায় নাই, এখানে ধারাবাহিকভাবে যাই। দয়া করে বিরক্ত করো না, হ্যাঁ। তুমি জানতে চাও যা বলছি সেইটা নিয়ে এখন প্রশ্ন করো। আমরা, তুমি যেটা বলছো এটা জৈব যৌগের সংকরণ, জৈব যৌগের সংকরণে আমরা যাব। তুমি তো অলরেডি অফলাইনে ক্লাস করে আসছো জৈব যৌগ, জটিল যৌগ, তাহলে কেন এগুলো নিয়ে পেঁচাইতেছো? ওকে, আচ্ছা, আমরা সংকরণ কাকে বলে এটাই পড়তে যাই না, গিয়েছি বলো তো? আমরা এখন কেবল জানছি একদম হাঁটি হাঁটি পা করে সংকরণ কেন হয়, সংকরণ আমার কেন প্রয়োজন। তাতে আমরা বুঝতে পারলাম যে কার্বন না যে কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে যখন একাধিক ভিন্ন শক্তির অরবিটাল থাকবে, তাদেরকে সরাসরি যদি আমরা বন্ধন গঠনে অংশগ্রহণ করিয়ে ফেলি, তাহলে তাদের দ্বারা গঠিত বন্ধনটি কি হবে না, বলো তো কি হবে না? স্থিতিশীল হবে না, অর্থাৎ তাদের শক্তি যেহেতু সমান হবে না, স্থিতিশীল হবে না। তাহলে আমরা কি চাইবো, যে বাইরের শক্তি স্তরের যতগুলো অরবিটাল রয়েছে সবগুলো অরবিটালকে মিক্সড করে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক অরবিটাল তৈরি করলে কি হবে, যখন সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক অরবিটাল আমরা তৈরি করব, তখন
যে কেন্দ্রীয় পরমাণু বন্ড তৈরি করছে ওই কেন্দ্রীয় পরমাণু বন্ধন গঠন করার পরেও নিজেকে কি মনে করবে? স্থিতিশীল মনে করবে। ব্যাপারটি কি ক্লিয়ার? আমি কি আবার বলবো? ধরে না একটা পরমাণু বন্ধন গঠন করবে, তার বাইরের শক্তি, হ্যাঁ, বাইরের শক্তি স্তরের একাধিক অরবিটাল রয়েছে যার শক্তি ডিফারেন্ট। এখন ও যদি সরাসরি তার অরবিটালগুলোকে ব্যবহার করে বন্ধন গঠনে, তাহলে তার দ্বারা গঠিত বন্ধন স্থিতিশীল হবে না। আর এর জন্য সে কি করবে? আগে অরবিটালগুলোকে মিক্সড করে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। ওকে, আচ্ছা, আমরা চলে যাই দ্বিতীয় আলোচনায়। সংকরণ কোন পরমাণুর হয়? আচ্ছা, এইটা একটা মানে এই কোশ্চিনটা অনেকেই করে, কিন্তু এই কোশ্চিনটা একটা অনেকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চিন, বাট আমার কাছে এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট কোশ্চিন না? আমি অনেক বই পড়েছি সংকরণ রিলেটেড। তোমরা নিশ্চয়ই জানো ইন্টারমিডিয়েটে বাংলাদেশে বোর্ড বই আছে প্রায় 12 থেকে 17টা, বোর্ড অনুমোদিত নন অনুমোদিত বইগুলো আছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বইগুলো আমরা পড়ি, তোমরা নিশ্চয়ই জানো, বা আরও অনেক বই পড়ার সুযোগ হয়। কোনো ভালো বইয়ে সরাসরি এই ধরনের মানে বই পুরো সংকরণ কনসেপ্টটা আমার ক্লিয়ার হওয়ার পর, বই পড়ার পর আমার মনের মধ্যে কখনো এই কোশ্চিনটা তৈরি হয় নাই সংকরণ কোন পরমাণুর হয়। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একটা মেজর পোর্শন স্টুডেন্ট মনে করে সংকরণ হয় কেন্দ্রীয় পরমাণুর। কি পরমাণুর? সংকরণ হয় কেন্দ্রীয় পরমাণুর। একটা বড় অংশ স্টুডেন্ট এটা মনে করে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, সংকরণ কেন্দ্রীয় পরমাণুর হয় এটা বিশ্বাস করলে আমাদের দেশে বোর্ড এবং ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় তার আমার ধারণা প্রায় 90% কোশ্চিনই হয়তো বা সলভ করা যায়। 90%ই প্রায়, মানে অধিকাংশ কোশ্চিনও যদি কেউ মনে করে যে সংকরণ হয় কেন্দ্রীয় পরমাণুর, তাহলে 90% কোশ্চিনই সলভ করা যায়। কারণ একটা শর্টকাট সূত্র আছে, ওই শর্টকাট সূত্রটা আমাদের বর্তমানে হাজারী স্যারের বইও লেখা আছে। এটা আমরা আগে যারা অ্যাডমিশন ক্লাস নিতাম তারা পড়াইতাম, এটা আমরা ইন্ডিয়ান একটা বই থেকে পেয়েছিলাম শর্টকাট সূত্রটা। হ্যাঁ, ওইটা আমরা আমি শুধু না, আমার মতো যারা ওই সময় অ্যাডমিশন পড়াইতো সবাই এই শর্টকাট সূত্রটা পড়াইতো। আমরা আমাদের যারা অ্যাডমিশন টিচার ছিল তারাও আমাদেরকে পড়াতেন এটা দিয়ে, আমরাও পড়াতাম, তাই না, বইয়ের রেফারেন্স অনুযায়ী। কিন্তু 2019 সাল থেকে এই শর্টকাট সূত্রটা হাজারী স্যারের বই দিয়ে দিয়েছে। তাই এটা এখন বাংলাদেশের সব স্টুডেন্টই যারা হাজারী স্যারের বই পড়ে তারা জানে। কিন্তু সমস্যা হচ্ছে ওই শর্টকাট সূত্র দিয়া ওই সকল সংকরণই বের করা যায় শুধু কেন্দ্রীয় পরমাণুর, বাকিগুলো বের করা যায় না। তাই একটা মেজর পোর্শন স্টুডেন্ট মনে করে সংকরণ হয় কেন্দ্রীয় পরমাণুর। কিন্তু আমার মনে কখনো সংকরণ কেন্দ্রীয় পরমাণুর হয় নাকি প্রান্তীয় পরমাণুর হয় এই কোশ্চিনটা তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? কারণ আমি সংকরণের কনসেপ্টটা ক্লিয়ার করেছি। তাই আমি চাই আমার স্টুডেন্টরাও সরাসরি এমন প্রশ্ন না করুক। যদি কেউ বলে সংকরণ কেন্দ্রীয় পরমাণুর হয়, তা দিয়ে যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর করা যায়, তাই এইটা আমাদের কাছে এখন এস্টাবলিশড হয়ে গেছে। বাট এটা এরকম না আসলে ব্যাপারটা। সেটা কেন্দ্রীয় হোক প্রান্তীয় হোক, যে পরমাণুই হোক, যদি তার বাইরের শক্তি স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল থাকে যা দিয়ে সে বন্ধন তৈরি করবে। আবার কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে একাধিক কি শক্তির অরবিটাল আছে? ভিন্ন শক্তির অরবিটাল আছে। তাহলে তাকে কি করতে হবে বলো? সংকরণ করতে হবে। সে কেন্দ্রীয় হোক আর প্রান্তীয় হোক, এরকম একাধিক ভিন্ন শক্তির অরবিটাল কাদের থাকে? কাদের থাকে? যারা কেন্দ্রীয় পরমাণু তাদেরই শুধু থাকে, রাইট? ব্যাপারটা কিন্তু এরকম, বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি তোমাদেরকে বলি এখন, তোমরা কি বলবা বলো, সংকরণ কার হয়? কেন্দ্রীয় পরমাণুর হয় না প্রান্তীয় পরমাণুর হয়? বলো দেখি, বলো না কেউ কিছু, বলো কেন্দ্রীয় না প্রান্তীয় কার হয় সংকরণ? উভয়ই হতে পারে। উভয়। আচ্ছা, কেন্দ্রীয় প্রান্তীয় উভয়েরই হইতে পারে, মোস্টলি কেন্দ্রীয় পরমাণুর হয়। কিন্তু আসলে আমাদের দরকার, হ্যাঁ মানে আমরা বলার চেষ্টা করছিলাম যে আমরা আসলে এইভাবে চিন্তা করব না সংকরণ কার হয়। সংকরণ কেন্দ্রীয় পরমাণু দুইটারই হইতে পারে, মোস্টলি কেন্দ্রীয় পরমাণুরই হয়। সবাই যেটা জানে সেটাই হয় আসলে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আসলে যেই পরমাণুর বাইরের শক্তি স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল থাকবে, যে পরমাণুর বাইরের শক্তি স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল থাকবে, তারই কি হবে? সংকরণ হবে। বলো ক্লিয়ার কিনা? দ্বিতীয় প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা? সংকরণ কেন হয়? সংকরণ কোন পরমাণুর হয়?
দুইটা কোশ্চেন উত্তর ক্লিয়ার কিনা? কমেন্ট করো, সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ওকে, আচ্ছা এবার আসো মূল কথায়। মূল কথা হচ্ছে এই যে পরীক্ষায় আসবে এমন কোশ্চেন এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, সংকরায়ন বা সংকরণ কাকে বলে? সংকরায়নও বলা হয়, সংকরণও বলা হয়, কি কথা? আচ্ছা, বা ইংরেজিতে বলা হয় হাইব্রিডাইজেশন অফ অরবিটাল। তাহলে সংকরণ কাকে বলে? কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল। আবার কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বলে। আবার আমি তোমাদেরকে বলছি দুইটা কথা, তোমরা একটু বুঝে নাও, প্রয়োজনে নোট করে নাও, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল, কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে দুইটা শব্দ, একটা হচ্ছে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক অরবিটাল। এই তো, তাহলে কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বলে। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে বলো, সংজ্ঞা কি ক্লিয়ার কিনা আমাকে জানাও, দ্রুত কমেন্ট করো, একটু অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে বলো তো সংকরণে মিনিমাম কয়টা অরবিটাল অংশগ্রহণ করবে? দুইটা। কারণ দেখো ওই যে, হ্যাঁ বলো, বুঝি না। আচ্ছা, তো সংকরণে মিনিমাম দুইটা অরবিটাল অংশগ্রহণ করবে, কারণ দুইটার নিচে তো কখনো সংকরণ হবে না, মিক্সড হবে না, ম্যাক্সিমাম 7টা অরবিটাল অংশগ্রহণ করবে। ওকে, চলো আমরা একটু হাঁটি পাপা করে সংকরণ সলভের দিকে যাই, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এই দেখো এখানে সংজ্ঞা লিখে দেওয়া আছে, চমৎকার করে সংজ্ঞা লিখে দেওয়া আছে। কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির ও সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। উৎপন্ন অরবিটাল সমূহ সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল নামে পরিচিত। নিশ্চয়ই এটা ক্লিয়ার। এবার চলে যাই, আচ্ছা সংকর অরবিটালের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এই দেখো ইম্পর্টেন্ট কথা লিখে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট কথা লিখে দেওয়া আছে। এই যে সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে, আবার যদি বলি সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তির সংকর অরবিটাল সৃষ্টি হয়। সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তির সংকর অরবিটাল সৃষ্টি হয়। সংকরণের ফলে সৃষ্ট অরবিটাল সমূহের শক্তি সমান হওয়ায় তারা পরস্পরকে বিকর্ষণ করে, সমান কৌণিক দূরত্ব সৃষ্টি করে, ফলে তাদের দিক নির্দেশনা বিভিন্ন হয়। মানে বন্ধন কোণের কথা বলছে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সংকরণের ওপর ডিপেন্ড করে আসলে বন্ধন কোণ তৈরি হয়, এবং যারা সংকরণে অংশগ্রহণ করে তাদের সবার কৌণিক দূরত্ব সমান হয়, কারণ তারা পরস্পরকে সমান পরিমাণ বিকর্ষণ করে। তাহলে তারা পরস্পরকে সমান পরিমাণ বিকর্ষণ করে, তাই কৌণিক দূরত্ব কি হয়? সমান হয়। আর দ্যাটস ওয়াই মানে কি বলবো, মানে বন্ধন কোণটা সংকরণ থেকে নির্ধারণ করা যায়। এবার আসো সংকরণের প্রকৃতি থেকে অণুর আকৃতি ও বন্ধন কোণ জানা যায়, যেটা আমি বলে ফেলেছি অলরেডি। এবার 3 নম্বরে পরবর্তী পয়েন্টে যাও। পারমাণবিক অরবিটালের মতো, এই দেখো পারমাণবিক অরবিটালের মতো সংকর অরবিটালও সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে। ব্যাপারটা কিছুক্ষণ আগে আমি দেখানোর চেষ্টা করছিলাম। এই যে আমরা যে দেখাচ্ছিলাম, এই যে কার্বন, এই যে এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই প্রত্যেকটা অরবিটালেও কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে ইলেকট্রন থাকে। এই প্রত্যেকটা অরবিটালেও 2টা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ পারমাণবিক অরবিটালের মতো সংকর অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। ওকে, এইবার আমরা বলতে পারি যেটা
সংকর অরবিটাল সমূহ বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল অপেক্ষা ভিন্ন পরমাণুর অরবিটাল সমূহের সাথে অধিকতর অধিক্রমণ হতে পারে, ফলে সংকর অরবিটাল সমূহ থেকে সৃষ্ট বন্ধন সমূহ অধিকতর কি হয়, শক্তিশালী হয়। আচ্ছা, অরবিটালের সংকরণ ঘটে, ইলেকট্রনের নয়। এইটা আমি হাজারি স্যারের বই থেকে কপি করেছি। আমি স্টুডেন্টদের ক্লাসে মজা করে বলি যে এই কথাটা মনে হয় হাজারি স্যার স্টুডেন্টদের উপর রাগ করে লিখছে, কারণ এইটা অন্য বইগুলোতে তেমন খুঁজে পাওয়া যায় না এই লাইনটা। হ্যাঁ, কেন জানি স্টুডেন্টরা ভুলে যায় একটা সময় যে সংকরণ অরবিটালের হয়। তারা অনেক সময় ইলেকট্রন যুগল নাকি অযুগল এটা কাউন্ট করে সংকরণ তৈরি করে। মাথায় রাখতে হবে সংকরণ কিন্তু ইলেকট্রনের হয় না, কার হয়, অরবিটালের হয়। দেখো লেখা আছে অরবিটালের সংকরণ ঘটে, ইলেকট্রনের নয়। প্রত্যেক সংকর অরবিটালে বিপরীত স্পিনের 2টি করে ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এখানে কি বলছে এটা নিয়ে তোমাদের কোনো আলোচনা আছে কিনা। এখানে ইম্পর্টেন্ট কথা কয়েকটা। একটা হচ্ছে যতগুলো অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে ততটি সংকর অরবিটাল তৈরি হবে। সংকরণ অরবিটাল থেকে বন্ধন কোণের ধারণা পাওয়া যাবে। সাধারণ অরবিটালগুলোর মতো সংকর অরবিটালও সর্বাধিক 2টা ইলেকট্রন থাকে। যদি 2টাই থাকে তাহলে এটা যুগল, আর একটা থাকলে এটা কি, এটা অযুগল। এছাড়া হচ্ছে সংকর অরবিটাল এবং সাধারণ অরবিটাল 2টা অরবিটাল দ্বারাই যদি আমরা বন্ধন গঠন করি, তাহলে সংকর অরবিটাল দ্বারা যে বন্ধনটা গঠন হবে তার শক্তি কি হবে, বেশি হবে, অর্থাৎ বন্ধনটা বেশি শক্তিশালী হবে। আবার যদি বলি, একটু কমেন্ট করে জানাও, সাধারণ অরবিটাল দ্বারা গঠিত বন্ধন এবং সংকর অরবিটাল দ্বারা গঠিত বন্ধন কোন বন্ধনের শক্তি বেশি হবে বলো তো একটু কষ্ট করে। সংকর অরবিটাল দ্বারা গঠিত বন্ধনের শক্তি কি হবে, বেশি হবে। সংকরণ হয় কার, ইলেকট্রনের নাকি অরবিটালের? হ্যাঁ, এই কথাটা আমরা কখনো ভুলে যাব না। ওকে, এটা সংকরণের বৈশিষ্ট্যের মূল লাইন না, কিন্তু হাজারি স্যারের বই লেখা আছে এবং কথাটা খুব কাজের। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে অনেক কিছু বললাম তোমাদেরকে, দেখা যাক তোমাদের কতটুকু কনসেপ্ট বিল্ড হলো, এটা টেস্ট করে নেওয়া যাক। ওকে, তো চলো আমরা একটু বুদ্ধি খাটাই দিয়ে তোমাদের আসলে কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হচ্ছে তাই একটু আমরা চেক করে নিই। ওকে, এই দেখো, কার্বনের বাইরের শক্তি স্তরে অরবিটাল আছে 4টা, তাই সংকরণে কয়টা অরবিটাল অংশগ্রহণ করেছিল, 4টা। এই জন্য সংকরণ ছিল sp3, আর sp3 হলে 4টা sp3 হবে। ওকে, এটা তো বুঝে গিয়েছো। এবার এটা ছিল মিথেন যৌগে কার্বনের সংকরণ নিয়ে কথা। এবার আমরা কথা বলতে চাই অ্যামোনিয়া নিয়ে। অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু কে, নাইট্রোজেন নিয়ে যদি কথা বলি 1s2 2s2 2px 2py 2pz, কে বলবে তাড়াতাড়ি নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরে কতটি অরবিটাল এবং কতটি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে, বলো তাড়াতাড়ি বলো। 3টা অরবিটাল হচ্ছে সংকরণ আর 3টা হচ্ছে সংকরণ অংশগ্রহণ। আচ্ছা, আবার নাইট্রোজেনের বাইরের শক্তি স্তর অরবিটাল 4টা, তাই না? সবাই একমত? কমেন্ট করো তো, নাইট্রোজেনের বাইরে কয়টা অরবিটাল? 4টা। তাহলে বলো সংকরণে কয়টা অংশগ্রহণ করবে, দ্রুত কমেন্ট করো, সবাই কমেন্ট করো। অরবিটাল বাইরের শক্তি স্তরে 4টা, কিন্তু সংকরণে কয়টা অংশগ্রহণ করবে? আচ্ছা, চমৎকার। যারা বলতেছো 3টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে তারা আমাকে বলো কেন বলতেছো? কারণ s অরবিটালটা হচ্ছে ফিল আপ করা আছে, ওটা স্থিতিশীল অবস্থায় চলে গেছে। আচ্ছা, হাইড্রোজেন 3টা আছে, হয় হাইড্রোজেন 3টা আছে, আন্দাজে বুঝে না তাহলে দুটি অরবিটালের অস্তিত্ব নাই, দুটি অরবিটালের অস্তিত্ব না থাকার কারণে 2s অরবিটালের ইলেকট্রন দুটি অরবিটালে যেতে পারে, d অরবিটালে যেতে পারে। তাহলে আচ্ছা, বুঝছি তোমার কথা বুঝছি, যে তোমার জন্য এই কথাটা লেখা আছে। তাহলে এই কথার অর্থ কি বলো? অরবিটালের সংকরণ ঘটে, ইলেকট্রনের নয়। তুমি ইলেকট্রন দেখতেছো কেন? সংকরণ কি ইলেকট্রনের ঘটবে নাকি অরবিটালের ঘটবে, কোনটা? অরবিটালের। তাহলে ইলেকট্রন যুগল নাকি অযুগল এটা দেখা তোমার দরকার আছে? কথা বোঝো নাই আমার? বুঝছি স্যার। এখন আসো মূল কথায়, গল্প শুনো, কনসেপ্ট বিল্ড হবে। তোমার মতোই তোমরা যেমন উত্তর করছো, বাংলাদেশের 90% স্টুডেন্টই এগুলো ঠিক মতো বুঝে না। একটা শর্টকাট সূত্র আছে, এটা দিয়ে উত্তর করে ফেলে। বুঝে নাও, কনসেপ্ট বিল্ড করো, ভালো জায়গায় চান্স পাবা। কথা শুনো মন দিয়ে।
এখানে বাইরের শক্তি স্তরের, আচ্ছা গল্পটা শোনো আগে। একটা বাবার 4টা সন্তান, 3জন দেশে থাকে, 1জন প্রবাসে থাকে। বাবা বাড়ি বানাবে কয়টা বলো? তিনজন, চারটা। নাকি 3টা বানাবে? ও তো বিদেশে থাকে, মাঝে মাঝে আসে, তার জন্য ওর জন্য কি বাড়ি বানানোর দরকার আছে? অবশ্যই দরকার। ছেলে তো আছে। হ্যাঁ, ছেলে তো আছে, কারণ ও যখন বাসায় আসবে তখন তো গ্যাঞ্জাম করবে। ঠিক তেম হ্যাঁ, ও অনেক কষ্ট পাবে যে আমার বাবার উত্তরাধিকার সম্পত্তি আমার বাকি ভাইরা বাড়ি পাইলো, আমি পাইলাম না কেন, তাই না? ঠিক তেমনই এইখানে তুমি দেখতেছো এইখানে অ্যামোনিয়া তৈরি করছে। চমৎকার কথা, তোমার কথা আমি মেনে নিলাম যে অ্যামোনিয়া তৈরি করছে। হ্যাঁ, তো অ্যামোনিয়া যে তৈরি করলো তার জন্য সে 3টা অরবিটাল মনে করো ইউজ করলো। ভালো কথা, এই 3টা অরবিটাল ইউজ করলো। এইখানে আরেকটা অরবিটাল থাকবে না যেখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে? এই অরবিটাল যদি কখনো মনে চাই, তাহলে সে কি হাইড্রোজেনের সাথে বা H+ সাথে সন্নিবেশ বন্ড গঠন করতে পারে না? জি স্যার, পারে। তাহলে ওই সন্নিবেশ বন্ডটা কি অরবিটাল ছাড়া হবে? না, তো ওই অরবিটাল হবে কোনটা? যেখানে সন্নিবেশ বন্ধনও কি সংকরণ লাগে? আচ্ছা, সন্নিবেশ বন্ধনে সংকরণ লাগে কিনা এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সন্নিবেশ বন্ধন তো সমযোজী বন্ধনের মতো একটা বন্ধন। সন্নিবেশ বন্ধন সমযোজী বন্ধনের একটা অংশ, শুধু পার্থক্যটা কি বলো তোমাদের? সন্নিবেশ বন্ধন হচ্ছে ইলেকট্রন হচ্ছে টানে, মানে একজনের থেকে দুইটা ইলেকট্রন। আচ্ছা বুঝাই ব্যাপারটা, হ্যাঁ ব্যাপারটা বোঝাই, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই। আমি তোমাদের সন্নিবেশ বন্ধন পড়ানোর সময় একটা গল্প শুনিয়েছিলাম, একটা ভিডিও দেখাই কাউকে যারা ক্লাস করো তারা অফলাইনে, যে আমরা বলছিলাম একটা রিক্সায় 2জন ফ্রেন্ড যাচ্ছ, যে জায়গায় যাচ্ছ গন্তব্যস্থলে যাওয়ার জন্য 30 টাকা রিক্সা ভাড়া। এখন তুমি আর তোমার যে ফ্রেন্ড যাচ্ছ একসাথে যাওয়ার জন্য কে উপকৃত হচ্ছ, তুমি নাকি তোমার ফ্রেন্ড, নাকি দুজনেই উপকৃত হচ্ছ? দুজনেই কিন্তু সমানভাবে উপকৃত হচ্ছে। এখন রিক্সা থেকে নামার পর তোমার ফ্রেন্ড দিল 15 টাকা, তুমি দিলা 15 টাকা, তাহলে তোমাদের মধ্যে বন্ধনটা সমযোজী বন্ধন। কিন্তু যদি এমনও তো হইতে পারে যে দুজনে 15 টাকা করে ভাগ করে না দিয়ে যে কোনো একজনই 15 টাকা দিয়ে দিছো, 30 টাকা দিয়ে দিছো, হইতে পারে কিনা? জি স্যার, তখন ওই বন্ধনটা কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন। চমৎকার, সন্নিবেশ বন্ধন। তাহলে বলো তো, সন্নিবেশ বন্ধন আর সমযোজী বন্ধন এই দুই বন্ধনে বন্ধন থেকে কে উপকৃত হয়? একজন উপকৃত হয় নাকি দুজনেই উপকৃত হয়? কিছু বলে না, দুজনেই, 2টা পরমাণুই উপকৃত হয়। কিন্তু সন্নিবেশ বন্ধনে বন্ধন তৈরির জন্য যেই ইলেকট্রন 2টা দরকার, একটা পরমাণুই দেয়। আর সমযোজী বন্ধনে বন্ধন তৈরির জন্য যে 2টা ইলেকট্রন দরকার সেটা দুজনে ভিন্ন পরমাণু দেয়। আসলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরে 4টা অরবিটাল মিক্সড হয়ে 4টা sp3 অরবিটাল তৈরি করবে। কিন্তু sp3 তৈরি করার পর দেখা যাবে যে 3টা অরবিটালে অযুগল ইলেকট্রন রয়েছে, আর একটা অরবিটালে কি ইলেকট্রন রয়েছে? যুগল। তাই যেটাতে যুগল রয়েছে সেটা তো আর হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ড গঠন করতে পারবে না। তখন এজন্য নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ড গঠন করবে। আর আরেকটা অরবিটাল sp3 সংকর অরবিটালেই 2টা ইলেকট্রন থাকবে, যে ইলেকট্রন 2টা মুক্তজোড় ইলেকট্রন। সেই মুক্তজোড় ইলেকট্রন 2টা H+ এর সাথে কোন বন্ড তৈরি করবে? সমযোজী নাকি সন্নিবেশ? সন্নিবেশ। তাহলে যারা মানুষ বোঝে না দরকার নাই, তুমি এখন বুঝে নাও ভালো করে। বাইরের শক্তি স্তরের অরবিটাল মানেই সেটা কিসে অংশগ্রহণ করবে বলো? সংকরণে অংশগ্রহণ করবে, সেটা যুগল হোক অথবা কি হোক, অযুগল হোক, ইলেকট্রন থাক। হ্যাঁ, তবে একটা কথা আছে যেটা গত ক্লাসে পড়াইছি, বাইরের শক্তি স্তর অরবিটাল হলে সংকরণে অংশগ্রহণ নাও করতে পারে, এমন ঘটনা কখন ঘটবে কে বলতে পারে? আয়নিক যৌগ ইলেকট্রন না থাকলে। হ্যাঁ, ইলেকট্রন না থাকলে, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা, ইলেকট্রন না থাকলে। আর কখন? ইলেকট্রন না থাকলে। হ্যাঁ, আর কখন বলতে পারা উচিত? গত ক্লাসের এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা ছিল, বলেছিলাম, মনে নাই? আচ্ছা, তাহলে বলেছিলাম যে যদি কখনো বাইরের শক্তি স্তরের কোন অরবিটাল পাই বন্ড গঠন করে, কি গঠন করে? পাই বন্ড। নিশ্চয়ই এতক্ষণে মনে পড়ছে নাকি? আবার
তাহলে আমরা যদি বলি বাইরের শক্তিস্তর অরবিটাল যুগল ইলেকট্রন হোক আর অযুগল হোক, সে সংকরণে অংশগ্রহণ করবে। বাইরের শক্তিস্তর অরবিটাল আছে কিন্তু ইলেকট্রনই নাই, তাহলে ওরে দিয়ে কি করব আমি? ওরে দিয়ে কি বন্ড গঠন করা যাবে? ও তো ইলেকট্রনই নাই, আছে নাই, তাহলে ওটা সংকরণে অংশগ্রহণ করে লাভ নাই। এবার বাইরের শক্তিস্তর অরবিটাল, কিন্তু ওই অরবিটালটা পাই বন্ড গঠন করছে, তাহলে তোমার কি বুঝতে হবে বলো তো? সংকরণ হবে না। তাহলে ওর সংকরণ হবে না। কিন্তু আমরা মাথায় রাখবো আজকে হাজারি স্যার ওই কথার লাইনটা অনেকে হয়তো বা বুঝবে না এই লাইনটার অর্থ, কিন্তু এই লাইন দিয়ে এটাই বুঝাইছে তোমাদেরকে যে আসলে কোন কোন অরবিটালের সংকরণ ঘটে, কোন কোন অরবিটালের সংকরণ ঘটে না। যাদের বাইরের শক্তিস্তর অরবিটাল থাকে, যুগল হোক আর অযুগল হোক, সংকরণ অংশগ্রহণ করবে। কে যেন একজন বলছিল আয়নিক বন্ধন গঠন করলে, আরে বাবা সংকরণ তো সমযোজী বন্ধনের একটা অংশ, আয়নিক বন্ধনের প্রসঙ্গ আসবে না। আয়নিক বন্ধন মানে একজন দিয়ে দিবে একজন নিয়ে নিবে, শেয়ার করার কোনো বিষয় না এখানে। ওকে, আয়নিক বন্ধনের মধ্যে সংকরণ আসবে না, কিন্তু আয়নিক বন্ধন তো আয়নিক বন্ধন, দিয়ে দিল নিয়ে নিল, ভেজাল নাই। কিন্তু এই শেয়ার করতে গিয়ে ভেজাল, বুঝতে পারছো? ক্লিয়ার? বলো কোনো, আমি যা বললাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? কথা বলতে হবে, ইয়েস নো রেসপন্স করতে হবে, বলো। নো স্যার। ওকে, আমরা কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম, অনেক দূরে গিয়ে গিয়েছি, অনেক কিছু বুঝিয়েছি। আমি একটু ছোট্ট করে কিছু কথা রিপিট করছি, সামারি করে ফেলছি, তারপরে আমরা উত্তরে চলে যাব সরাসরি। কনসেপ্ট নিয়ে মোটামুটি কাজ করা কমপ্লিট। আমরা বললাম কোনো পরমাণু যদি সমযোজী বন্ড গঠন করে এবং তার বাইরের শক্তি স্তরে যদি একাধিক ভিন্ন শক্তির অরবিটাল থাকে, কোনো মৌলের বাইরের শক্তি স্তরে যদি একটা অরবিটালই থাকে, তাহলে তারা সংকরণের দরকার নাই। এখন কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল রয়েছে, তাহলে ওই পরমাণুর উচিত হবে বন্ধন তৈরি করার পূর্বে অরবিটালগুলোকে মিক্সড করে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করা। এখন কোশ্চেন হচ্ছে বাইরের শক্তি স্তরের কোন অরবিটালগুলো সংকরণে অংশগ্রহণ করবে? প্রথম উত্তর, যদি বাইরের শক্তি স্তরের কোনো অরবিটালকে আমরা পাই বন্ড গঠনের জন্য ব্যবহার করি, তাহলে ওই অরবিটালটা অসংকরিত থাকবে, অর্থাৎ যেই অরবিটালটা পাই বন্ড গঠন করবে ওইটা আর সংকরণে অংশগ্রহণ করবে না। এটা গত ক্লাসের পড়া। এখন কোশ্চেন, বাইরের শক্তি স্তরের যদি এমন অরবিটাল থাকে যেখানে যুগল ইলেকট্রন আছে, যেমন এইটা, তাহলে সে তো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না, তাহলে সে কি সংকরণে অংশগ্রহণ করবে? নিশ্চয়ই করবে, কারণ বাইরের শক্তি স্তর অরবিটাল সেখানে যুগল হোক আর অযুগল ইলেকট্রন হোক, সে সংকরণে অংশগ্রহণ করবে। এবার যদি এমন দেখি স্যার যে বাইরের শক্তি স্তরে অরবিটাল আছে কিন্তু কোনো ইলেকট্রন নাই, তাহলে কি সে সংকরণে অংশগ্রহণ করবে কিনা? না, সে অংশগ্রহণ সংকরণে করবে না। বলো এইটুকু ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করবে ক্লিয়ার অর ক্লিয়ার না, দ্রুত কমেন্ট করো দ্রুত। ওকে, ক্লিয়ার 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 জানাচ্ছে এমন। হ্যাঁ, এই দেখো এখানে কিছু কথাবার্তা আছে, খাতায় এটা উঠাইতে হবে। তার আগে এই সূত্রটা একটু দেখে নাও, খাতায় এই সূত্রটা উঠাইতে হবে, এটা দেখে নাও। আমরা এখন তোমাদেরকে একটা শর্টকাট সূত্র দিব, যেটা আমি বহু আগের থেকেই ইন্ডিয়ান কিছু বই থেকে পড়াই, আর বর্তমানে এই সূত্রটা যদিও হুবহু না, তারা প্রতীকগুলো একটু চেঞ্জ করে দিয়েছে। এই সূত্রটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, তবে বইয়ে যতই হাজারি স্যারের বইয়ে দেওয়া থাকুক, রিটেনের জন্য এই সূত্রটা আমরা কেউ ইউজ করব না। অর্থাৎ কলেজে পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় সংকরণ ব্যাখ্যায় রিটেন যখন লিখব, তখন আমরা কেউ এটা ব্যবহার করব না। রিটেনের জন্য ব্যাখ্যা করে করে জেনুইন নিয়মে লিখব। এই শর্টকাট ব্যবহার করে আমরা বোর্ড এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বা মেডিকেল ভর্তি পরীক্ষা যদি সংকরণ থেকে কম কোশ্চেন হয়, যে এই সংকরণ থেকে রিলেটেড কোশ্চেনগুলো আসবে বুয়েট ভর্তি পরীক্ষার, এই শর্টকাট অ্যাপ্লাই করে করব। তাহলে আমাদের টাইম কম লাগবে এবং আমরা সব যৌগের যেহেতু গাঠনিক সংকেত জানি না, তাই সব যৌগের জেনুইন নিয়মে আমরা কখনোই সংকরণ বের করতে পারবো না, কারণ জেনুইন নিয়মে সংকরণ বের করতে হলে সব যৌগের গাঠনিক সংকেত জানতে হবে। ওকে, কিন্তু আবার এই শর্টকাট দিয়ে আমাদের সংকরণের কনসেপ্ট কি হয় না, ক্লিয়ার হয় না। এই জন্য আমরা তোমাদেরকে এতক্ষণ ধরে কি করলাম, কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করলাম। তো আমরা মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ করে এখন আলোচনায় যাচ্ছি, আবার অ্যাক্সেস দিতে হবে। দেখো বলছে এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা, এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা, অর্থাৎ তুমি যে সংকরণটা করতে চাচ্ছ সেখানে আসলে কয়টা অরবিটাল অংশগ্রহণ করেছে। 2টা হলে 2, 3টা হলে 3, 4টা হলে 4, তাই না? এক্সের ভ্যালু আসবে। অর্থাৎ যে কয়টি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে
তা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। এর জন্য এই যে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাহলে হাফ তো হাফ, ভি কি, ভি কি এই দেখো লিখে দেওয়া আছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সেলের ইলেকট্রন সংখ্যা। এম হচ্ছে এক যোজি পরমাণুর সংখ্যা বা মৌলের সংখ্যা। মানে তুমি যে যৌগটা নিয়ে কাজ করছো, লাইক মিথেন, এই মিথেনে এক যোজনী বিশিষ্ট পরমাণু কয়টা আছে কমেন্ট করো দেখি সবাই। এক যোজনী বিশিষ্ট পরমাণু কয়টা? 4টা। তাহলে এখন এম এর মান হবে কত? 4। এম এর মান কত হবে? 4 হবে। ওকে, এবার সি হচ্ছে ক্যাটায়নের চার্জ। যদি কোনো ক্যাটায়ন থাকে তাহলে কত চার্জ সেটা সি। আর এ হচ্ছে অ্যানায়নের চার্জ, যদি অ্যানায়ন থাকে তাহলে চার্জ কত সেটা হচ্ছে এ। তাহলে আবার সি হচ্ছে ক্যাটায়নের চার্জ আর এ হচ্ছে অ্যানায়নের চার্জ। সি ক্যাটায়নের চার্জ আর এ হচ্ছে অ্যানায়নের চার্জ। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার? আমরা এবার আবার একটু রিপিট করছি বা দেখে নিতে পারো তোমরা। এক্স ইকুয়াল হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন সংখ্যা, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, এ হচ্ছে অ্যানায়ন সংখ্যা। এবার একটা চার্ট পড়তে হবে আমাদের। হ্যাঁ, এই চার্টে বলা হচ্ছে যদি এক্স এর মান 2 হয়, মানে সংকরিত অরবিটাল সংখ্যা যদি 2 হয়, তার সংকরণ হবে এসপি, তার জন্য বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, আর আকৃতি হবে সরল রৈখিক বা ইংরেজি নাম হচ্ছে লিনিয়ার। ইংরেজি নাম হচ্ছে লিনিয়ার, এগুলো উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, অথবা ক্লাস শেষে নোট করে নিতে পারো। এক্স এর মান 2 হলো সংকরণ এসপি, বন্ধন কোণ 180 ডিগ্রি, আকৃতি সরল রৈখিক বা লিনিয়ার। এবার এক্স এর মান যদি 3 হয় তাহলে সংকরণ হচ্ছে sp2, আকৃতি বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর আকৃতি হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। এর ইংরেজি নাম হচ্ছে ত্রিভুজ আকার, মানে ট্রাইগোনাল, মানে ত্রিকোণীয়, এই ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার, যে ট্রাইগোনাল প্ল্যানার, হ্যাঁ, সমতলীয় ত্রিভুজ আকার বা ট্রাইগোনাল প্ল্যানার। ওকে, এবার যদি এক্স এর মান 4 হয় তাহলে এখানে সংকরণ লেখা আছে sp3। আমরা প্রাথমিক পর্যায়ে ভেজালে যেতে চাই নাই, তবে যদি এক্স এর মান 4 হয় তাহলে কখনো কখনো সংকরণটা sp3 না হয়ে dsp2 বা sp2d হতে পারে। তবে এই কথাটা আপাতত মাথায় রাখার দরকার নাই, কারণ এটা জটিল যৌগের সংকরণে হয়, সাধারণ যৌগের সংকরণে হয় না। আমরা সাধারণ যৌগ নিয়ে কথা বলছি এখন, জটিল যৌগ নিয়ে কথা বলছি না, তাই আমরা তোমাদেরকে এখন জটিলতায় নিয়ে যেতে চাই না। আমরা আপাতত মনে রাখবো এক্স এর মান 4 হলে sp3 হয়, তবে কখনো কখনো sp3 না হয়ে অন্য কিছু হয়। সেটা কোথায় হয়? জটিল যৌগের সংকরণ হয়। আমরা জটিল যৌগে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। যদি কখনো সংকরণ হয় sp3 তাহলে বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি, আর আকৃতি হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয় ইংরেজি নাম হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রা মানে 4, আর এই যে হেড্রাল মানে তলকীয়, টেট্রাহেড্রাল। ওকে, তাহলে আমরা যদি দেখি এক্স এর মান 4, সংকরণ হচ্ছে sp3, বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং আকৃতি চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। ওকে, এবার আমরা যাব, কেন এমন হচ্ছে, ও আচ্ছা, বাকিগুলো আসলে এখানে বলা নাই, আমি একটু বলে দিচ্ছি, মনে রাখতে হবে। হ্যাঁ, যদি এক্স এর মান 5 হয়, যদি এক্স এর মান 5 হয়, এই যে 5 হয়, তাহলে সংকরণ হবে sp3d। তবে জটিল যৌগে এটা dsp3 হতে পারে, আপাতত এটার মাথায় রাখার দরকার নাই, জটিল যৌগে গিয়ে বলবো। এখানে একটা প্রবলেম হচ্ছে, একটু, আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে 5টা বাহু, ভালো করে খেয়াল করি। এই 5টা বাহু যেহেতু sp3d তে 5টা sp3d হবে, 5টা sp3d সংকর অরবিটাল তৈরি হবে, তাই এখানে বাহু হবে 5টা। বাহু হবে, আকৃতিতে যে বাহু থাকে, এই বাহুগুলো যেমন ত্রিভুজের 3টি বাহু, তেমন এই আকৃতির বাহু হবে কয়টা? 5টা। 5টা বাহুর
তিনটা বাহুর কোণ হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণ হবে, আর দুইটা বাহুতে কোণ হবে 90 ডিগ্রি করে। তাহলে পাঁচটি বাহুর তিনটি 120 ডিগ্রি আর দুটি 90 ডিগ্রি। পাঁচটি বাহুর তিনটি 120 ডিগ্রি আর দুটি 90 ডিগ্রি। নিশ্চয়ই ক্লিয়ার? এবার এই আকৃতির নাম কি হবে? এই আকৃতির নাম কি হবে? আকৃতির নাম হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এই যে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, যার ইংরেজি নাম হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। এই তো ত্রিকোণীয়, হ্যাঁ, বন্ধন কোণের মান মুখস্থ করতে হবে। হ্যাঁ, যা বলছি সবই মনে রাখতে হবে, সবগুলো এমসিকিউ। ঢাবিতে 12 বছরে 14 বার আসছে এই কোশ্চেন। হ্যাঁ, ঢাবিতে 12 বছরে 14 বার সংকরণ থেকে কোশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, মেডিকেলে একটু কম ইম্পর্টেন্ট, আর বোর্ড পরীক্ষায় কোনো বছর মিস যাবে না ইনশাল্লাহ। এখান থেকে কমপক্ষে একটা বা দুইটা এমসিকিউ কমপক্ষে হবে সংকরণ থেকে। ওকে, আচ্ছা, আবার এক্স এর মান 5, সংকরণ হচ্ছে sp3d, মোট 5টি বাহু, তিনটি বন্ধন কোণ 120 ডিগ্রি আর দুটি 90 ডিগ্রি। আকৃতি কেমন? আকৃতি হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, যার ইংরেজি নাম হচ্ছে ট্রাইগোনাল। কিছুক্ষণ আগে বললাম ত্রিকোণীয় এর নাম হচ্ছে ট্রাইগোনাল, আর আচ্ছা আমি একটু ভুল লিখেছি, দুঃখিত। ট্রাইগোনাল, এটা তো প্ল্যানার মানে সমতুল্য হয়ে গেছিল। ট্রাইগোনাল বাই পিরামিডাল, ওকে, ট্রাইগোনাল বাই পিরামিডাল, অর্থাৎ ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এবার কি ক্লিয়ার? ট্রাইগোনাল বাই পিরামিডাল। ওকে, এবার আমরা দেখব এক্স এর মান যদি কত হয়? 6 হয়। এক্স এর মান যদি 6 হয়, আমি একটু আলাদা জায়গায় লিখি, এক্স এর মান 6, তাহলে সংকরণ হচ্ছে sp3d2 বা d2sp3। আমরা আগেও বলছি, আপাতত আমরা মনে রাখবো পরে ডি, কিন্তু কখনো কখনো আগে ডি হয়। কখন আগে ডি হয় এটা কোথায় গিয়ে জানবো? জটিল যৌগের সংকরণে, যেটা আমরা এখন পড়ছি না। ওকে, আচ্ছা, এবার এর অনেকগুলা বাহু, 6টা বাহু, 6টা বাহু। ওকে, 6টা বাহুর প্রত্যেকটার কোণই 90 ডিগ্রি। 6টা বাহুর প্রত্যেকটা কোণ, এখানে ডিফারেন্ট কোণ নাই। ওখানে যেমন 5টা বাহু ছিল, 3টা ছিল 120 ডিগ্রি আর 2টা ছিল কি 90 ডিগ্রি। এখানে 6টা বাহুর কোণই হচ্ছে 90 ডিগ্রি, এবং এর আকৃতি হবে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। এই যে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। ওকে, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। এবার আসবে হচ্ছে এক্স এর মান 7, তাহলে এটা হচ্ছে sp3d3 বা d3sp3। এই যে আমি আগেও বলছি, আগে ডি না পরে ডি, এটা নিয়ে বিতর্ক পরে হবে। কে বলবে sp3d3 এখানে মোট 7টা অরবিটাল ব্যবহার হয়েছে, তাহলে এখানে বাহু হবে কয়টা? কে বলতে পারে? বাহু হবে কয়টা? কে বলতে পারে? দ্রুত বলো, বাহু হবে কয়টা? দ্রুত বলো, বাহু হবে কয়টা? তাড়াতাড়ি বলো। গুড, 7টি বলছো নূরে তাসিন, ধন্যবাদ তোমাকে। ওকে, আচ্ছা, কি নাম? আমলা রানী দাস। ওকে, তুমি কোন ব্যাচে পড়ো? ওকে, এবার আমরা sp3d3 যেটা, এর 7টা বাহু, 7টা বাহুর মধ্যে 5টি বাহু, এই দেখো 5টি বাহুর কোণ 5টি 72 ডিগ্রি ও 2টি কোণ 90 ডিগ্রি। 5টি 72 ডিগ্রি আর 2টি কোণ 90 ডিগ্রি। এর আকৃতি হচ্ছে, তোমরা সবাই ইংরেজি নাম বলবে, বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা, তাহলে বুঝবো কতটুকু বুঝছো। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়
এই যে পঞ্চকোণীয় দ্বিপিরামিডের ইংরেজি নাম কি, কে বলতে পারে? পঞ্চকোণীয় দ্বিপিরামিডের ইংরেজি নাম কি, তাড়াতাড়ি বলো, কে বলতে পারে? পেন্টাগোনাল বাইপিরামিডাল। হ্যাঁ, এই তো বুঝে গেছো। গোনাল মানে কোণীয়, পেন্টা মানে 5। তাহলে আমরা কি বলছি? পেন্টাগোনাল, পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। এই তো পেন্টাগোনাল বাই পিরামিডাল। বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন সংকরণ বের করতে যেতে পারি, সংকরণ বের করতে যেতে পারি। ওকে, তোমরা নিশ্চয়ই নোট করে ফেলছো। হ্যাঁ, সংকরণ বের করতে পারি। ওকে, আমরা প্রথমে মিথেনের সংকরণ অলরেডি জানি আমরা, sp3। এটা আমরা শর্টকাট সূত্র দিয়ে পড়ব। মিথেনের 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 সূত্র তো আমরা জানি অলরেডি। হ্যাঁ, তবে একটা কথা নোট নিয়ে নিতে পারো, একটা কথা নোট নিয়ে নিতে পারো। নোট নিয়ে নাও সবাই, সবাই নোট নিয়ে নাও যে এরকম ব্যাপারটি, যে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সংকরণ স্বাভাবিক নিয়মে হলেও বন্ধন কোণ ও আকৃতি কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সংকরণ স্বাভাবিক নিয়মে হলো বন্ধন কোণ আকৃতি ব্যতিক্রম হবে। মনে করো কোন একটা পরমাণু দেখলা না, মিথেনে তুমি এক্স এর মান বের করলা, কথার কথা মিথেনে তুমি এক্স এর মান পেলা 4, তাহলে সংকরণ হবে কি? sp3। আচ্ছা, এবার তোমাকে দেখতে হবে যে sp3 হলে বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি, আকৃতি হয় কেমন? চতুস্তলকীয়। কিন্তু যদি মিথেনের কার্বনে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তুমি বলতে পারবে না যে বন্ধন কোণ আকৃতি কেমন হবে। সংকরণ sp3 হবে, বন্ধন কোণ আকৃতি কেমন হবে তুমি এটা বলতে পারবে না। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। আমি আবারও যদি বলি, কোন পরমাণুর এক্স এর মান বের করলা, কোন যৌগে থাকা কোন কেন্দ্রীয় পরমাণু এক্স এর মান বের করলা, বের করার পর তুমি কি পেলা? তুমি পেলা সংকরণ sp3। এবার বন্ধন কোণ আকৃতি 109.5 ডিগ্রি এবং চতুস্তলকীয় হওয়ার কথা হবে যদি কি হয়? কার্বনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকে। কিন্তু যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে এটা হবে না। এটাই বলা হচ্ছে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তবে সংকরণ স্বাভাবিক নিয়মে হলেও বন্ধন কোণ আকৃতি কি হবে? ব্যতিক্রম হবে। ওকে, এই কথাটা নোট করে রাখো খাতায়। হ্যাঁ, খাতায় নোট করে রাখো। তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে কিভাবে যাব আমরা? ধরো মিথেন নিয়ে কাজ করছি আমরা, ওকে, মিথেন নিয়ে কাজ করছি। তাহলে x ইকুয়াল হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এরকম ব্যাপারটা। তাহলে এবার হাফ নিলাম, ভি এর মান এই কার্বনের জন্য বাইরের শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে কে বলবে? কার্বনের বাইরের শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে কে বলবে? মোট 4টা ইলেকট্রন রয়েছে। এবার এর সাথে একযোজী, মিথেনের মধ্যে একযোজনী বিশিষ্ট পরমাণু কয়টা? নিশ্চয়ই মিথেনের সাথে একযোজনী বিশিষ্ট পরমাণু 4টা। মিথেনে কোনো ক্যাটায়ন নাই, মিথেনে কোনো অ্যানায়ন নাই। তাহলে 4 আর 4 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 4 হলে সংকরণ হচ্ছে sp3। 4 হলে সংকরণ হচ্ছে কি? sp3। ক্লিয়ার? এবার কি ভাবতে হবে? এবার ভাবতে হবে কার্বনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে নাকি? বলো তো, কার্বনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? নিশ্চয়ই কার্বনে মুক্ত জোড় ইলেকট্রন নেই। কিভাবে বুঝলাম? কার্বনের বাইরের শক্তি স্তরে মোট 4টা ইলেকট্রন থাকে, এখানে 4টাই বন্ধনে অংশগ্রহণ করেছে, আর দ্যাটস ওয়াই এখানে কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। যেহেতু কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই,
তাই এর বন্ধন কোণ ও আকৃতি বলা যাবে, কত বলা যাবে? দেখো এর বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি আর আকৃতি হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। আকৃতি টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। বলো ব্যাপারটা কি ক্লিয়ার? না রেদওয়ান না, এই সূত্রর সিকিউতে ইউজ করা যাবে না, এটা আগেই বলেছি। হ্যাঁ ওকে, বলো এটা ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা, এইবার আমরা চলে যাই দ্বিতীয় একটা যৌগ সলভ করার জন্য। দ্বিতীয় একটা সূত্র যৌগ সলভ করার জন্য মিথেন, কিছু না দুঃখিত অ্যামোনিয়া, কিছুক্ষণ আগেই বললা এর সংকরণ হবে sp3, যেটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে বাইরের শক্তি স্তরে তো অরবিটাল 4টা ঠিক আছে, কিন্তু একটাতে তো মুক্তজোড় ইলেকট্রন থাকে। হ্যাঁ তাহলে এখন চলো আমরা চেক করে নিই কি হবে। x ইকুয়াল হাফ ভি, এই যে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই তো। এখন ভালো করে খেয়াল করো, এই যে হাফ ভি এর মান কত, ভি এর মান কত বলো তো, দ্রুত বলো দ্রুত বলো দ্রুত বলো। এই যে নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরে যোজন ইলেকট্রন কত? 5, তাহলে ভি এর মান 5। এক যোজি পরমাণু মানে যোজনী যাদের এক, তার ক্ষেত্রে কত? 3। ক্যাটায়ন আয়ন কোনোটাই নাই, তাহলে 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এই দেখো sp3। কিন্তু দুঃখের বিষয় এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কেন হবে না চিন্তা করি আমরা। নাইট্রোজেনে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, তুমি কিভাবে বুঝলা? নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরে 5টা ইলেকট্রন, কিন্তু নাইট্রোজেনের যোজনী এখানে কত? 3। তাহলে নাইট্রোজেনের যোজনী এখানে 3, মোট ইলেকট্রন 5টা, তাহলে বন্ধনে অংশগ্রহণ করে নাই কয়টা? 2টা বা 1 জোড়া, 2টা বা 1 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই। আর 2টা বা 1 জোড়া ইলেকট্রন যখন বন্ধনে অংশগ্রহণ করে নাই, 2টা বা 1 জোড়া ইলেকট্রন যখন বন্ধনে অংশগ্রহণ করে নাই, তখন আমরা বুঝে নিব যে আমাদের বন্ধন কোণ আকৃতি কত হবে আমরা এখনো জানি না, যেটা হয়তো আমরা আগামী ক্লাসে শিখবো। কিন্তু আমরা জেনে নিলাম আর যাই হোক 109.5 ডিগ্রি এবং আকৃতি চতুস্তলকীয় হবে না। নিশ্চয়ই ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে জানাও, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। ওকে, এবার মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করারও একটা শর্টকাট থিওরি আছে। হ্যাঁ আমি সেটা তোমাদেরকে শেখাই। এই দেখো মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের একটা শর্টকাট থিওরি আছে। এই দেখো এখানে আমরা লিখে দিয়েছি, ভালো করে খেয়াল করো। মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা এল ইকুয়াল, এল মানে লন পেয়ার, হ্যাঁ, এক্স মাইনাস এম মাইনাস ডি। এক্স তো আগেরটাই সংকরিত অরবিটাল সংখ্যা, আগের সূত্রে যে এক্স এর মান পেলে সেটা। এম আগের মতো একযোজি পরমাণুর সংখ্যা বা মৌলের সংখ্যা। আর ডি নতুন করে শিখতেছো দ্বিযোজি পরমাণুর সংখ্যা, দ্বিযোজি পরমাণুর সংখ্যা। ক্লিয়ার? একটা কথা এবার নোট করে নিতে হবে, নোট করে নিতে হবে, একটা কথা নোট করে নিতে হবে আগের মতো। হ্যাঁ তাহলে এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা, এম হচ্ছে একযোজি মৌলের সংখ্যা, আর ডি হচ্ছে দ্বিযোজি মৌলের সংখ্যা। একটা কথা নোট করে নিতে হবে, একযোজি বা দ্বিযোজি পরমাণু যদি, একযোজি বা দ্বিযোজি পরমাণু যদি নিজেই কেন্দ্রীয় পরমাণু হয়, একযোজি বা দ্বিযোজি পরমাণু যদি নিজেই কেন্দ্রীয় পরমাণু হয়, তবে তা এই সূত্রের হিসেবের আওতায় আসবে না। এই তো, একযোজি বা দ্বিযোজি পরমাণু যদি নিজেই কেন্দ্রীয় পরমাণু হয়,
তবে তা এই সূত্রের হিসেবের আওতায় আসবে না। ক্লিয়ার? একযোজী বা দ্বিযোজী পরমাণু যদি নিজেই কি হয়, কেন্দ্রীয় পরমাণু হয়, তবে তা এই সূত্রের হিসেবের আওতায় আসবে না। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছ? একযোজী বা দ্বিযোজী পরমাণু যদি নিজেই কি হয়, কেন্দ্রীয় পরমাণু হয়, তাহলে তা এই সূত্রের হিসেবের আওতায় আসবে না। চলো আমরা প্র্যাকটিসে যাই। ওকে, যেমন আমরা এখন আমাদের খুব ফেভারিট যৌগ পানি নিয়ে কাজ করব, H2O। H2O নিয়ে কাজ করব। ওকে, এবার দেখো H2O নিয়ে যদি কাজ করি তাহলে x ইকুয়াল হাফ, তারপর V প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাই না? তাহলে এখন বললো হাফ, ভি এর মান, কেন্দ্রীয় পরমাণুর যোজন ইলেকট্রন কত 6, এই যে 6, একযোজী পরমাণুর সংখ্যা কত 2, ক্যাটায়ন কত, অ্যানায়ন কত দরকার নাই, তাহলে 6 2 8 ভাগ 2 মানে কত 4, 4 মানে কি sp3। এবার কে বলবে L ইকুয়াল x মাইনাস এম মাইনাস ডি, এটার ভ্যালু কত হবে? নর্মালি মুখোমুখি হিসাব করি, আমরা মুখোমুখি হিসাব করি। পানিতে থাকা অক্সিজেন যার বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে 6টা, এই 6টা ইলেকট্রনের মধ্যে বন্ধনে অংশগ্রহণ করছে কয়টা বলো? 2টা। তাহলে বন্ধনে অংশগ্রহণ করে নাই কয়টা? 4টা। বন্ধনে অংশগ্রহণ করে নাই কয়টা? 4টা। 4টা যে বন্ধনে অংশগ্রহণ করে নাই, তার মানে 2 জোড়া মুক্ত জোড়া আছে, রাইট? চলো আমরা চেক করে দেখি কতটি হয়। এই দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মান 4, একযোজী পরমাণু কত 2। এখন তুমি বলবা দ্বিযোজীও তো একটা আছে, কিন্তু দ্বিযোজী একটা কাউন্ট হবে না। কেন? কারণ দ্বিযোজী নিজে এখানে কেন্দ্রীয় পরমাণু। 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। তাহলে এর মুক্ত জোড় 2 জোড়া, মুক্ত জোড় 2 জোড়া। নিশ্চয়ই ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? এর মুক্ত জোড় 2 জোড়া, ক্লিয়ার কিনা? যেমন তুমি অ্যামোনিয়াটাও চেক করে দেখতে পারো, অ্যামোনিয়াও চেক করে দেখতে পারো। অ্যামোনিয়াটা তুমি কিছুক্ষণ আগে বের করলে, দেখো অ্যামোনিয়াটা তুমি, অ্যামোনিয়ার জন্য এই NH3 জন্য তুমি x এর ভ্যালু বের করলা কিছুক্ষণ আগে 4, রাইট? তাহলে L ইকুয়াল x মাইনাস এম মাইনাস ডি, তাহলে x এর মান কত 4। অ্যামোনিয়া একযোজী পরমাণু কয়টা? 3টা, এই 3, তাহলে থাকে কত 1। আসলে এক জোড়া মুক্ত জোড় কোথায়? অ্যামোনিয়ায়। বলো ক্লিয়ার না ক্লিয়ার না? তাড়াতাড়ি বলো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কিছু যৌগ নিয়ে কাজ করি, যেমন অ্যামোনিয়াম আয়ন। এই যে অ্যামোনিয়াম আয়ন, রাইট? অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। এতক্ষণ পড়ানোর পর তুমি কইতেছো একযোজী হয়। আচ্ছা দেখো, তুমি এরপরে যেগুলো পড়াই সেগুলো দেখো, আর নাহলে আবার ভিডিও টেনে দেখো। এই যে এক্স ইকুয়াল হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই দেখো হাফ। ভি এর মান, একযোজী পরমাণু নাই, মোট ভি এর মান কত? 5। এবার একযোজী পরমাণু আছে কয়টা? 4টা। ক্যাটায়ন কয়টা? ক্যাটায়ন কয়টা? একটা, তাই বাদ দিয়ে দিলে 1। তাহলে হিসাব করলে কত হয়? 4। তাহলে sp3। তোমরা কিছুক্ষণ আগে অ্যামোনিয়া নিয়ে হিসাব করলে, অ্যামোনিয়ায় গিয়ে তুমি এল পাইলা কত? 1, মানে মুক্ত জোড় 1। এবার এইটা তুমি অ্যামোনিয়ামের জন্য এল এর মান বের করো। এল ইকুয়াল এক্স মাইনাস এম মাইনাস ডি, তাহলে এল ইকুয়াল এক্স মাইনাস এম, এক্স এর মান কত? 4। একযোজী পরমাণু কয়টা? 4টা, তাহলে কত? 0। দেখো অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, কিন্তু অ্যামোনিয়ামে মুক্ত জোড় নাই। কেন অ্যামোনিয়ামে মুক্ত জোড় নাই? কে বলতে পারে কেন অ্যামোনিয়ামে মুক্ত জোড় নাই? কারণ অ্যামোনিয়ামের মুক্ত জোড় ইলেকট্রনটা বন্ধনে অংশগ্রহণ করে নিয়েছে না, তাহলে এখন তো মুক্ত জোড় নাই। তাহলে বলো তো অ্যামোনিয়ায় বন্ধন কোণ আকৃতি কত হবে? এটা বলা যায় না, কিন্তু অ্যামোনিয়ামে কিন্তু বলা যাবে এটা 109.5 ডিগ্রি এবং আকৃতি কি? টেট্রাহেড্রাল। বলো ক্লিয়ার কিনা? বলছো কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? তোমাদের যন্ত্রণায় আর বাসি না। ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টারের সংকরণ পড়াচ্ছি এখন, অনলি সংকরণ, কোনো চ্যাপ্টার না। বুঝতে পারছো আয়শা? ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার সংকরণ পড়াচ্ছে। আমরা ক্যাটায়নও দেখে ফেলেছি, এখন আমরা দেখব কি? অ্যানায়ন। ক্যাটায়নও দেখে ফেলেছি, আমরা দেখব অ্যানায়ন। ওকে, আচ্ছা। তো এখন দেখো এল ইকুয়াল এক্স মাইনাস এম মাইনাস, এল ইকুয়াল হাফ
ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এমন। তাহলে এল ইকুয়াল এই যে হাফ, ভি এর মান কত, সালফারের জন্য ভি এর মান কত, সালফারের জন্য ভি এর মান 6, একযোজি পরমাণু নাই, দ্বিযোজি ক্যাটায়নও নাই, আছে অ্যানায়ন, অ্যানায়ন আছে 2টা, এই যেখানে আবার মাইনাস বসায়ও না, অ্যানায়ন তো 2, এখানে শুধু চার্জের মান বসবে, চিহ্ন বসবে না। তাহলে 6 আর 2 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 হইলে কি sp3 নিশ্চয়ই। এবার এই দেখো এখানে L ইকুয়াল এক্স মাইনাস এম মাইনাস ডি, তাহলে L ইকুয়াল এক্স মাইনাস এম মাইনাস ডি যদি হয় তাহলে 4 মাইনাস দ্বিযোজি কত 4, তাহলে 0। তারপরে সালফেটে মুক্তজোড় ইলেকট্রন নেই, আর মুক্তজোড় ইলেকট্রন নেই, তার মানে কি হবে, তার মানে এর কোনো বন্ধন কোণ আকৃতি ভিন্ন হবে না, 109.5 ডিগ্রি এবং আকৃতি চতুস্তলকীয় হবে। কি বলো, ব্যাপারটা কি ক্লিয়ার কিনা, ব্যাপারগুলো ক্লিয়ার কিনা আমাকে জানাও। তোমরা সংকরণ এইভাবে বের করতে পারবা কিনা। আমি কয়েকটা যৌগ দেখিয়েছি, ক্যাটায়ন অ্যানায়ন দেখিয়েছি, আমরা আরও 2-1টা যৌগ সলভ করতে চাই এখন, আরও 2-1টা যৌগ, যেমন PCl5, খেয়াল করো। তাহলে এক্স ইকুয়াল হাফ, তারপর হচ্ছে ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাহলে এই যে হাফ নিলাম, ভি এর মান এখানে কেন্দ্রীয় পরমাণুর ভি এর মান কত 5, এরপর একযোজি পরমাণু 5টা, ক্যাটায়ন নাই, 5 আর 5 10 ভাগ 2 মানে কত 5, 5 হলে sp3d হবে, 5 হলে sp3d হবে। বলো কি ক্লিয়ার, বলো কি ক্লিয়ার কিনা বলো। এবার আমরা যদি কি বের করি, L ইকুয়াল এক্স মাইনাস এম মাইনাস ডি, তাহলে এক্স এর মান কত 5, একযোজি পরমাণু 5টা, তাহলে মুক্ত জোড়ও নাই, তাহলে বন্ধন কোণ আকৃতি স্বাভাবিক নিয়মে হবে। আজকে যথেষ্ট পড়ানো হয়েছে, হ্যাঁ। আমরা টোটাল সংকরণকে 3 ভাগে ভাগ করেছি, কোন বেরটা বুঝি নাই। আচ্ছা, কোন বেরটা বুঝো নাই, কোন বেরটার জন্য একটা চার্ট লিখে দিয়েছি, আমার মনে হয় তুমি শুরু থেকে ক্লাস করো নাই। এই যে এটার মোট কোণ হবে 5টা, 3টি হচ্ছে 120 ডিগ্রি আর 2টি হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমি মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, বলো মাইক্রোফোনের প্রশ্ন করো। হ্যাঁ, আমরা মোট সংকরণ পড়ার জন্য, নিজেরা শেখার জন্য 3 ভাগে ভাগ করেছি, আমরা নিজেরা ভাগ করছি, সাধারণ যৌগের সংকরণ, জৈব যৌগের সংকরণ, জটিল যৌগের সংকরণ। আমরা সাধারণ যৌগ এবং জটিল যৌগ না জৈব যৌগ আগামী ক্লাসে শেষ করে দেবো, বুধবারের দিন যে ক্লাস হবে। আর জটিল যৌগ পড়তে অনেক 2টা ক্লাস লাগবে, তোমরা চাইলে হয়তো তারপরে পড়ানো হবে। জটিল যৌগ থেকে তেমন প্রশ্ন হয় না, তবে ভর্তি পরীক্ষায় বুয়েটে বা ঢাবিতে 2-1টা লাগতে পারে। ওকে, এই জন্য পড়ে রাখা ভালো, বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে 2-1টা এমসিকিউ দেখা যায় জটিল যৌগের সংকরণ, কিন্তু সাধারণ যৌগ এবং জৈব যৌগ থেকে প্রচুর প্রশ্ন হয়। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে তোমাদের কথা দিলাম, ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে, বুধবারের দিন, বুধবার 9টা 15-তে যে ক্লাস হবে, সাধারণ যৌগ এবং জৈব যৌগ এই 2টা শেষ করে ফেলবো একদম রিটেন সহ। ওকে, আজকে বেসিক সংকরণ শেষ করে ফেললাম। বলো, মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, কে প্রশ্ন করতে চাও? স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার, মানে এই প্রশ্নটা অন্য একটা প্রশ্নের সাথে রিলেটেড, তো আপনি যদি ওইটা অ্যানসার দিয়ে দেন তাহলে আমি ওইটারও অ্যানসার পেয়ে যাব। বলো। অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন এটা কি অধিক স্থিতিশীল? অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন অধিক স্থিতিশীল কিনা? আচ্ছা, এইটা সরাসরি তুমি যে প্রশ্ন করছো এইটা উত্তর দেওয়াটা কঠিন, কারণ এরকম সরাসরি প্রশ্ন পাই না। তবে নিশ্চয়ই আমার কাছে মনে হয় এটা অধিক স্থিতিশীল, বাট এটা চিন্তা থেকে পাওয়া যায় অধিক স্থিতিশীল, কিন্তু সরাসরি বইয়ে কথাটা লেখা নাই কোথাও। ওকে, বা থাকলেও আমি হয়তো দেখি নাই। বলো আর কিছু। মুক্তজোড় ইলেকট্রন না থাকলে কোন বের করাটা বুঝি না। অনন্যা, আমার সাথে কথা বলো। তুমি কি শুরু থেকে ক্লাস করছো নাকি এখন? আমরা শুরুতে একটা শুরুতে একটা চার্ট দিয়ে দিছি যে মুক্তজোড় ইলেকট্রন না থাকলে বন্ধন কোণ আকৃতি সংকরণের উপর ভিত্তি করে কখন কোনটা হবে। তুমি শুরু থেকে ক্লাস দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, বলার কেউ কিছু বলতে চাও, প্রশ্ন করতে চাও? তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দেই, আমাদের যে লেকচার বুক আছে সেই লেকচার বুক থেকে। হ্যাঁ, আমি জানি না এখানে লেকচার বুক আছে কিনা, মানে লেকচার বুকে যত সংকরণ আছে জৈব যৌগ বাদে আর কি। হ্যাঁ, জৈব যৌগ বাদে যত সংকরণ আছে সবগুলো সংকরণ তুমি প্র্যাকটিস করবা। জৈব যৌগ বাদে যত সংকরণ আছে সবগুলো প্র্যাকটিস করবা, এক্স এর মান এবং এল এর মান বের করবা। প্রত্যেকটা যৌগের এক্স এবং এল এর মান বের করবা, এবং 2-1টা হয়তোবা তুমি দেখবা মিলতেছে না, বাদ বাকি সবই মিলতেছে। যেগুলো মিলতেছে না মানে তুমি এটা বুঝতেছো না কিভাবে হবে, তুমি আগামী ক্লাসে সেটা জিজ্ঞেস করতে পারবে। ওকে, দিয়ে আমরা এটার অ্যাডভান্স আলোচনাগুলো করে ফেলবো। হ্যাঁ, দিয়ে আমরা আগামী দিন সাধারণ যৌগ এবং জৈব যৌগের সংকরণটা শেষ করে ফেলবো। এই দেখো, আমি বুঝাই দিই, আমাদের লেকচার শিটের কত পেজ, 80 পেজে দেখো এরকম চার্ট দেয়া আছে। হ্যাঁ, এই চার্টে আমরা উদাহরণ দিয়ে রেখেছি হিউজ, প্রতিটা বক্স থেকে কমপক্ষে 2-3টা করে উদাহরণের জন্য তুমি এক্স এবং এল এর মান বের করবা। এক্স এবং এল এর মান বের করে তুমি দেখবা যে এইখানে যে সংকরণ দেখানো হয়েছে
তার সাথে এক্স এবং এল এর মানটা মিলে কিনা। যদি না মিলে আগামী ক্লাসে প্রশ্ন করবা, এই যে লেকচার বুকের মধ্যে দেয়া আছে এটা, ওকে, 80 এবং 81 পেজে, ওকে। আচ্ছা, এইটা পড়া হয়ে গেলে আমরা আগামী দিন কি করব, অ্যাডভান্স যে সংকরণের আলোচনা যেগুলো রিটেনের সিকিউয়ে গগ হয়ে আসবে সেগুলো পড়ে ফেলবো। আগামী দিন সাধারণ যোগ এবং জৈব যোগ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাস কবে বলো দেখি সবাই? বুধবার ঠিক 9টা 15-তে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।